12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটকে ঘিরে ইতিমধ্যে প্রচার শুরু হয়ে গেছে। আজ থেকে একাধিক দল বিভিন্ন স্থান থেকে তাদের রাজনৈতিক প্রচার শুরু করেছেন, কিন্তু এরই মধ্যে আজকে আরও কয়েকটি ঘটনা উঠে এসেছে। এর মধ্যে আছে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের বক্তব্যের বিষয়ে চীনা দূতাবাসের আপত্তি জানানো, আছে ব্রেন্ট ক্রিস্টেনসেনের সঙ্গে আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের সাক্ষাৎ, ভারতে অনুষ্ঠিতব্য টি-20 বিশ্বকাপে বাংলাদেশের খেলতে না যাওয়ার সিদ্ধান্ত, এ নিয়ে আমরা কথা বলবো চর্চার সম্পাদক সোহরাব হাসানের সঙ্গে। আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। তো অনেকগুলো বিষয় আমরা বললাম যে বিষয়ের শেষ নেই, যেহেতু রাজনীতির মাঠ গরম হয়ে উঠছে এবং নির্বাচনী প্রচারণা জমে উঠছে, তার পাশাপাশি অনেকগুলো বিষয় আসছে। একদিকে নির্বাচনকে সামনে রেখে রাজনীতির মাঠ গরম হয়ে উঠছে, আবার ভূ রাজনীতিতেও বাংলাদেশ একটা চাপের মধ্যে আছে। বিগত সরকারের শেষ দিকে সেই চাপটা যেমন লক্ষণীয় ছিল, ধারণা করা হয়েছিল যে নতুন সরকার আসলে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, বিশেষ করে যে সরকারের প্রধান শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস, আমরা ভূ রাজনীতিতে বোধহয় একটা সুবিধাজনক অবস্থানে যাব বা বাংলাদেশ যাবে, কিন্তু সেটি কিন্তু হয়নি। এবং ইতিমধ্যে মার্কিন রাষ্ট্রদূতের কথা বললেন যে তিনি আসলেন এবং তিনি আসার আগে সে দেশের সিনেটে যে শুনানি হয়েছে সেই শুনানিতেও কিন্তু একই উদ্বেগ প্রকাশ করেছেন যে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ায় যে চীনের প্রভাব বাড়ছে, এটিতে তিনি উদ্বিগ্ন এবং এটা যাতে বাড়তে না পারে, যাতে প্রভাব বলয়টা কমে আসে, সেই চেষ্টা করবেন তিনি বাংলাদেশে দায়িত্ব পালন করে কালে। মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন এর আগেও বাংলাদেশে দীর্ঘদিন কূটনৈতিক দায়িত্ব পালন করেছেন, আর সুতরাং বাংলাদেশ তার রাজনৈতিক মহল সহ বিভিন্ন মহলের সাথে তার যোগাযোগ আছে, যার আমরা ধারাবাহিকতায় দেখলাম যে তিনি এসে কেবল পরিচয়পত্র জমা দেওয়া বা প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ বা জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সাথে সাক্ষাৎ নয়, তিনি একই সঙ্গে বিএনপির এই মুহূর্তে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, জামাত ইসলামের আমির শফিকুর রহমান সহ অনেকের সাথে কথা বলেছেন, সাংবাদিকদের সাথেও কথা বলেছেন। সাংবাদিকদের সাথে কথা বলার ক্ষেত্রে তিনি দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের কথা বলেছেন, কিন্তু যে জ্বলন্ত প্রশ্নগুলো বাংলাদেশের পক্ষ থেকে, সেটি হচ্ছে সাম্প্রতিককালে শুল্ক বাড়ানোয় আমাদের যে অসুবিধায় পড়েছি আমরা, সেটি। দ্বিতীয়ত হচ্ছে যে ভিসা বন্ড দেয়ায় এখানে যুক্তরাষ্ট্রে যারা ভ্রমণ প্রত্যাশীদের জন্য একটা বাড়তি চাপ, যদিও পরবর্তীকালে বলা হয়েছে এটা শিক্ষার্থীদের প্রতি শিক্ষার্থীদের উপর ব্যবহার করা হবে না, মানে তাদের জন্য প্রযোজ্য হবে না। কিন্তু শিক্ষার্থী ছাড়াও তো ব্যবসা বাণিজ্য, নানা কারণে ভ্রমণ ইত্যাদি কারণে বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক মানুষ যুক্তরাষ্ট্রে যান, তাদের আত্মীয় স্বজন আছেন সেখানে, এবং একটা যুক্তরাষ্ট্রে কিন্তু একটা বাংলাদেশ যে কমিউনিটি বা বড় কমিউনিটি তৈরি হয়েছে, বিশেষ করে নিউ ইয়র্ক এবং আরও অনেকগুলো শহরে। সুতরাং বাংলাদেশের পক্ষ থেকে উদ্বেগ আছে। এখন এই উদ্বেগগুলো কীভাবে যুক্তরাষ্ট্র কমাবে বা কমানোর চেষ্টা করবে সেটা আমরা জানি না, তবে নতুন রাষ্ট্রদূতের কাছে এই বাংলাদেশের পক্ষ থেকে এই দাবিগুলো তো জানাতে হবে। ইতিমধ্যে চীনের বিষয়ে তিনি যে বক্তব্য রেখেছেন, চীনা দূতাবাস তার প্রত্যাখ্যান করেছে। তারা এটাকে দায়িত্বহীন বলে উল্লেখ করেছেন এবং সম্পূর্ণ ভিত্তিহীন বলেছেন। অর্থাৎ চীন প্রভাব বাড়ানোর বিষয়টা তাহলে মানে চীন পুরোপুরি বিষয়টা হচ্ছে দেখার বিষয়, দৃষ্টিভঙ্গির বিষয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাংলাদেশের সম্পর্ক, সেক্ষেত্রেও কিন্তু চীন বা অন্য দেশ মনে করে, এমনকি ভারতও মনে করতে পারে যে বাংলাদেশে ভারতীয় প্রভাব কমানোর জন্য আমেরিকান প্রভাব বাড়ানো হচ্ছে। এমনকি পাকিস্তানের সাথে যে সম্পর্ক, সেক্ষেত্রেও ভারতের এই উদ্বেগ আছে। আবার
আবার ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রেরও একটা অবস্থান আছে। একটা উদ্বেগের বিষয় যে বাংলাদেশ জনসংখ্যা যতই হোক আয়তনে একটি ছোট দেশ, আমরা ওইরকম সামরিক শক্তিও নয়। আমাদের চারপাশে চীন, ভারত, পাকিস্তান, পাকিস্তান সহ বেশ অনেকগুলো দেশ হচ্ছে পরমাণু সমৃদ্ধ দেশ, মানে তাদেরকে তাদের পারমাণবিক অস্ত্রধর দেশ, পারমাণবিক অস্ত্রধারী দেশ। তা আমরা কিন্তু অস্ত্রের প্রতিযোগিতায় নেই, কিন্তু এই দেশগুলো কিন্তু পরস্পর অস্ত্রের প্রতিযোগিতায় আছে, যুক্তরাষ্ট্র, চীন, ভারত এবং পাকিস্তান। সেক্ষেত্রে আমাদের জাতীয় নিরাপত্তা আমাদের তো একটা শঙ্কার কারণ হতে পারে বলে আমরা মনে করি। এর মধ্যে যদি আমরা একটা কি বলে এই ভূ রাজনীতিতে যদি যুক্তরাষ্ট্র এবং চীনের একটা উন্মুক্ত প্রতিযোগিতার ক্ষেত্র হিসাবে বাংলাদেশকে ব্যবহার করা হয় বা বাংলাদেশ ভূখণ্ডকে ব্যবহার করা হয়, সেটা কিন্তু খুবই উদ্বেগের বিষয়। হ্যাঁ, সেইটাই আমি আসছিলাম যে আপনার এখন আন্তর্জাতিক যে পরিমণ্ডল বা আন্তর্জাতিক যে ভূ রাজনীতি, সেইখানে বলা হচ্ছে যে এখন পৃথিবীর 3টে শক্তিধর দেশ বা পক্ষ, 3টি পক্ষ আছে। একটাকে বলা হয় যে যুক্তরাষ্ট্র, 2 রাশিয়া, 3 চীন, এবং চীনকেই বলা হয় যে যুক্তরাষ্ট্রের প্রধান প্রতিপক্ষ হচ্ছে কিন্তু চীন। এবং চীনকে ঘিরে কিন্তু যুক্তরাষ্ট্রের যে এখনো পর্যন্ত যে সামরিক প্ল্যান বা পরিকল্পনা, তাদের প্রস্তুতি, ওয়েস্টার্ন হেমিস্ফিয়ার বা পশ্চিম গোলার্ধকে নিরাপদ করা, সব কিছুর লক্ষ্যই কিন্তু একটা বড় লক্ষ্য কিন্তু চীন। এবং চীনকে, এই যে আপনি বললেন যে চীনকে ঠেকানোর জন্য বা চীন আর আমেরিকার যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের মধ্যে যদি আমরা পড়ে যাই, তাহলে এটা আসলে কোথায় গিয়ে দাঁড়াবে? জানেন যে এর আগে কোয়াড গঠিত হয়েছিল, ভারত, যুক্তরাষ্ট্র, জাপান এবং অস্ট্রেলিয়া। যদিও সেটা খুব কার্যকর হয়নি, সেখানে কিন্তু বাংলাদেশকে নেওয়ার খুব চেষ্টা ছিল যে বাংলাদেশের অন্তর্ভুক্ত হবে। কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে একটি আওয়ামী লীগ সরকারে আমলে বলা হয়েছিল, আমরা কোনো সামরিক জোটে যাব না, আমরা কোনো সামরিক শক্তির সঙ্গে গাঁটছাড়া বাঁধব না, অন্যের যে শক্তি অন্যের বিরুদ্ধে ব্যবহৃত হতে পারে। এক্ষেত্রে বাংলাদেশ, চীন এবং যুক্তরাষ্ট্রের মাঝে এর মধ্যে একটা ভারসাম্য রক্ষার চেষ্টা করছে, এমনকি ভারত ও চীনের মধ্যেও। কারণ ভারত ও চীন প্রতিবেশী দেশ এবং তাদের মধ্যে দীর্ঘদিন ধরেই নানা দ্বন্দ্ব আছে, সীমান্ত বিরোধ আছে এবং আঞ্চলিক দুটোই আঞ্চলিক পরাশক্তি। এবং আপনি যেটা বলছিলেন, বিশ্ব পরিসরে তো চীন ইতিমধ্যে 3য় পরাশক্তি হয়ে গেছে এবং অর্থনৈতিকভাবে তারা 2য় অবস্থান। আর সুতরাং সেক্ষেত্রে চীনকে ভয় পাওয়ার অনেকগুলো কারণ আছে। আর চীন হচ্ছে এশীয় একটি দেশ, এশিয়ার বৃহত্তম দেশ। আর সুতরাং সেখানে চীনের এবং তার প্রতিবেশী দেশগুলোকে নিয়েই কিন্তু যুক্তরাষ্ট্রের এক ধরনের পরিকল্পনা আছে, যে সামরিক সজ্জা আছে, যেটি জাপান সাম্প্রতিককালে চুপচাপ, কিন্তু জাপানও যুক্তরাষ্ট্রের সঙ্গে তাল মিলিয়ে কিন্তু চীনের বিরুদ্ধে কথা বলছে, যুক্তরাষ্ট্রের মিত্র হিসেবেই কাজ করছে। দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের খুবই ঘনিষ্ঠ দেশ, তাইওয়ান, তারপর ফিলিপাইনে এখনও সেখানে তাদের সামরিক ঘাঁটি আছে, তাইওয়ানে আছে, দক্ষিণ কোরিয়ায় আছে। সুতরাং সবটা মিলে চীনের জন্য কিন্তু একটা অস্বস্তিকর পরিবেশ। এর মধ্যে আবার চীন ও পাকিস্তানের মধ্যে যে সম্পর্ক, ভালো সম্পর্ক এবং একটা সামরিক সহযোগিতা, সামরিক কৌশলগত সহযোগিতার বিষয় আছে, সেখানে আবার যুক্তরাষ্ট্র এক ধরনের নাক গলাচ্ছে। কারণ যুক্তরাষ্ট্র এখন ভারতের চেয়ে একসময় পাকিস্তানকে ছেড়ে ভারতকে বন্ধু ভেবেছিল, এখন ভারতকে ছেড়ে পাকিস্তানকে বন্ধু ভেবেছে। হ্যাঁ, কিন্তু এইখানে আমি একটা প্রশ্ন, আপনি যেহেতু প্রসঙ্গটা আনলেন, একটা প্রসঙ্গ তুলতে চাই। ধরুন যে আমাদের সঙ্গে চীনের এই মুহূর্তে যতটা ঘনিষ্ঠতা বা চীনের উপরে আমরা যতটা ডিপেন্ডেন্ট, চীন যতটা আমাদেরকে সাহায্য করে বা তাদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক, তার চেয়ে তো বহুগুণ সম্পর্ক পাকিস্তানের সঙ্গে। কিন্তু আমাদেরকে যেভাবে দেখা হচ্ছে বা আমাদের উপর যে ধরনের দায় চাপিয়ে দেওয়া হচ্ছে যে চীনের সঙ্গে এই পরিমাণ সম্পর্ক রাখা যাবে না, পাকিস্তানের ক্ষেত্রে কিন্তু আমরা সেটা দেখি না, যে যুক্তরাষ্ট্র কিন্তু এখনো পর্যন্ত প্রকাশ্য ইয়েতে দক্ষিণ এশিয়ায় পাকিস্তানকেই তাদের প্রধান মিত্র হিসাবে এখন নিচ্ছে। হ্যাঁ, সেইটাই। সেক্ষেত্রে কিন্তু প্রধান মিত্র, সে যখন তার শত্রুর সঙ্গে কথা বলছে, তখন কিন্তু মানে সমস্যা হচ্ছে না। এখানেই হচ্ছে যে অপেক্ষাকৃত দুর্বল যে রাষ্ট্র পাকিস্তানে অন্য কিছু না থাকলেও
তার একটি পরমাণু অস্ত্রধর, পরমাণু অস্ত্র আছে, বিশাল সামরিক বাহিনীও আছে। বিশাল সামরিক বাহিনী আছে, এবং ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে ব্যবহার করতেও অনেক যুক্তরাষ্ট্র সহ অনেকেই সহজ। তৎপর এবং করছেও, আর সেটি মনস্তাত্ত্বিক হোক আর সরাসরি হোক। কিন্তু বাংলাদেশ হচ্ছে সামরিক দিক থেকে দুর্বল। আমরা উন্নয়নশীল দেশের কাতারে এখনও পৌঁছতে পারিনি। 17-18 কোটি মানুষের দৈনন্দিন সমস্যা নিয়ে আমরা, অর্থনৈতিক সমস্যা নিয়ে কিন্তু বাংলাদেশ খুবই বিচলিত। যেমন আমাদের প্রধান আয়ের যে দুটো উৎস, সেটি হচ্ছে প্রবাসী আয় এবং তৈরি পোশাক। তাই তৈরি পোশাকের বড় অংশ, সবচেয়ে বেশি অংশ যায় যুক্তরাষ্ট্রে। সেই যুক্তরাষ্ট্র আবার এই তৈরি পোশাকের বিপরীতে এক হচ্ছে শুল্ক আরোপ করেছে, এবং অন্য দিক থেকে শর্ত দিয়েছে যে তাদের পণ্য কিনতে হবে, আমদানি রপ্তানিতে ভারসাম্য রক্ষা করতে হবে। চীন বা ভারত কিন্তু এই শর্ত দেয়নি। বাণিজ্য তো তাদের পক্ষে, হ্যাঁ তাদের পক্ষে, কিন্তু তাদের পক্ষে বা অন্য ক্ষেত্রেও অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে যে এই যে পারস্পরিক লেনদেন, একে অপরের লেনদেন, ছোট দেশগুলোর উপর তো কখনো মানে যুক্তরাষ্ট্র সবসময় একটা ব্লেসিংস ছিল। ছোট দেশগুলোকে তারা এইভাবে কখনো মানে ওই সেটাও কিন্তু রাজনৈতিক কারণে, যখন অবশ্যই দ্বিমেরু কেন্দ্রিক বিশ্ব ছিল, সোভিয়েত বলয় থেকে বের করে আনার জন্যই এত চেষ্টা। আপনি জানেন যে 74 সালে যুক্তরাষ্ট্র তার PL-70 যে জাহাজ ছিল, খাদ্য সাহায্য আসছিল, সেই জাহাজ ফেরত নিয়ে, গম ভর্তি জাহাজ ফেরত নিয়েছে। কেননা বাংলাদেশ কিউবায় চট বিক্রি করেছিল, পাটের ব্যাগ বিক্রি করেছে। মানে এরকম একটা, এটা বলবো কি, যে এটা এক ধরনের, মানে শুধু চাপ বললে কম বলা হয়, এটা হচ্ছে কূটনৈতিক যুদ্ধ। তাই কূটনৈতিক যুদ্ধ বাংলাদেশ পরবর্তীকালে কিন্তু সেই নতি স্বীকার করতে বাধ্য হয়েছে, সেই বঙ্গবন্ধু সরকারের আমলেই। এবং পরবর্তী সরকারগুলো তো ভারতের সাথে আমাদের টানাপোড়েন, চীনের সাথেও কখনো কখনো টানাপোড়েনের কারণে অনেক ক্ষেত্রে কিন্তু যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল ছিল পরবর্তী সরকারগুলো। বিগত সরকারে আমলে এক ধরনের এখানকার মানবাধিকার, র্যাবের উপর নিষেধাজ্ঞা ইত্যাদি নিয়ে এক ধরনের যুক্তরাষ্ট্রের সাথে টানাপোড়েন তৈরি হয়। এবং বাণিজ্যের ক্ষেত্রে যেমন শুল্কমুক্ত সুবিধা, যেটা যুক্তরাষ্ট্র অনেক দেশকে দিচ্ছে, যে জিএসপি সুবিধা, এটা কিন্তু বাংলাদেশকে কখনো দেয়নি। বাংলাদেশের জন্য অনেকবার ধর্ণা দিয়েছে, অনেক দিন দরবার করেছে, কিন্তু কাজ হয়নি। এখন এটি হচ্ছে যে যুক্তরাষ্ট্র যেভাবে চায়, এবং আরও উদ্বেগের বিষয়, যুক্তরাষ্ট্র যখন এই শুল্ক চাপিয়ে দিচ্ছে, তাদের পণ্য কেনার জন্য চাপ দিচ্ছে এবং কিনতে বাধ্য করছে, তখন ইউরোপীয় ইউনিয়নও কিন্তু নড়ে চড়ে বসেছে। তারাও বলেছে যে আমরা একতরফা সুবিধা দেব কেন। এখন দেখুন বাংলাদেশের বাণিজ্যের ক্ষেত্রে কী সমস্যা। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো বলছে তোমরা আমাদের থেকে বোয়িং কেনো, যুক্তরাষ্ট্র বলছে তোমরা আমাদের বোয়িং কেনো। তাহলে এখন বাংলাদেশ কোথায় যাবে? যদি আমরা ইউরোপীয় ইউনিয়নের কোনো সদস্য দেশ থেকে বোয়িং কিনি, তখন যুক্তরাষ্ট্র নাখোশ হবে। এবং ইতিমধ্যে যেটি সবচেয়ে বিচলিত হওয়ার কথা, সেটা হচ্ছে বেসামরিক বিমান চলাচল যে কর্তৃপক্ষ, তার যে পরিচালনা পর্ষদ, সেখানে 3 জন উপদেষ্টাকে নেওয়া হয়েছে, উপদেষ্টা এবং বিশেষ সহকারী। একজন উপদেষ্টা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা একটা বিমানের পর্ষদের সদস্য কী করে হয়, মানে, এবং এর রহস্য কী? এবং এটি হচ্ছে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার 1 মাসেরও কম সময়ের মধ্যে। হ্যাঁ, এটা তো পরবর্তী সরকার যখন 12 তারিখে নির্বাচনের পর যে নতুন সরকার আসবে, তারা চাইলে নির্বাচনে তফসিল হওয়ার পর তো সরকার এই নীতিগত সিদ্ধান্ত থেকে বেরিয়ে আসা উচিত। এই সরকার তো আগের সরকারের মতো সরকার না, এটা তো অভ্যুত্থানে আপনার মাধ্যমে তৈরি সরকার। সুতরাং অভ্যুত্থানের মাধ্যমে তৈরি সরকার যা খুশি করতে পারে, তা তো পারে না। এখন তো সেটাই তো হচ্ছে। আপনার ধরুন যে বলা হয় যে সংবিধানের অনেক কিছুই কাটাছেড়া করতে হবে, কিন্তু সেই সংবিধান মেনেই তো তারা ক্ষমতা, তাও তো অভ্যন্তরীণ। কিন্তু আমরা যখন দ্বিপক্ষীয় বা বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে যাই, তখন কিন্তু এর চুলচেরা বিশ্লেষণ করা দরকার, কোথায় আমরা লাভবান হব, কোথায় ক্ষতিগ্রস্ত হব। বিগত সরকারের আমলে সেই মিগ 29 কেনা সহ অনেক ব্যাপারেই কিন্তু ওই সরকারের বিরুদ্ধে অভিযোগ ছিল যে তারা কমিশন বাণিজ্য করেছে, তারা আর্থিক সুবিধা নিয়েছে। তাই একই ধারা কি এখনও চলবে?
তাহলে এত বড় অভ্যুত্থান হলো কেন, এত মানুষ জীবন দিল কেন? এবং সরকারের প্রতিটি ক্ষেত্রে কিন্তু স্বচ্ছতা থাকা উচিত, জবাবদিহি থাকা উচিত। আমরা তার অভাব দেখছি। এই সরকার দায়িত্ব নেওয়ার পর বলেছিল যে এই সরকারের প্রধান উপদেষ্টা এবং সব প্রধান উপদেষ্টা তার উপদেষ্টা পরিষদের সদস্য সহ সবার সম্পদের হিসাব দেবে। কিন্তু আমরা দেখলাম যে নির্বাচিত সরকারের মতো, রাজনৈতিক সরকারগুলোর মতো তারা এই গত 1.5 বছরে তাদের সম্পদের হিসাব হ্যাঁ, দেয়নি। সেটা তো একটা ভিন্ন প্রশ্ন যে আপনার যে কোনো একজন লোক এমপি প্রার্থী, সে এমপি নির্বাচিত হতে পারবে কি পারবে না তার কোনো ঠিক নেই, কিন্তু তাকে কিন্তু আবেদনের সঙ্গে সঙ্গে তার সম্পদের বিবরণী দিতে হচ্ছে। এটা কিন্তু এরাও এখন বলছে, নিয়ম। সরকারের পক্ষ মানে থেকে বলা হচ্ছে যে এটা এনবিআর দিয়েছে। না, এটা মানে এটা বলা তো হচ্ছে যে প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হয়েছে। এটা তো কথা না, এটা জনগণের কাছে জানানো হলো না হ্যাঁ, কেন? তবে জনসমক্ষে সরকার আনা হয়নি। পরিপত্র জারি করেছে যে এটা জানানো হবে, জনগণের সামনে তুলে ধরা হবে, কেন দেওয়া হলো না? এই প্রশ্নগুলো তো আছেই। বেন ক্রিস্টেনসেন যে ইতিমধ্যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন, সেই সাক্ষাৎকারে কি আলোচনা হয়েছে? জাস্ট পোশাকি কিছু কথাবার্তা আপনাকে বলা মানে জানানো হয়েছে যে সংবাদ মাধ্যমকে জানানো হয়েছে যে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক তার মেয়াদকালে আরো ভালো হবে, বাংলাদেশ কি চায় বা তিনি খুব ভালো করবেন, বাংলাদেশকে সাহায্য, এই ধরনের পোশাকি আলাপ। কিন্তু এই যে আবার একটা ইস্যু যে আমাদের কাছে তো একটা বড় সমস্যা তো মিয়ানমার। দেখেন যে মিয়ানমারে শুধু 10-12 লাখ রোহিঙ্গা শরণার্থী আছে। শরণার্থী তো বলা হয় না, মানে রোহিঙ্গারা আছেন। পাশাপাশি কিন্তু দেখেন আপনি ওপার থেকে, মানে সীমান্তের ওপার থেকে গুলি এসে কিন্তু বাংলাদেশি শিশু মারা যাচ্ছে, এই ধরনের ঘটনা ঘটছে। এই মিয়ানমার, তাহলে আমরা তো কোনো কিছু ঠিক করতে মানে এখানেও বলবো অন্তর্বর্তী সরকার এসে প্রথম যে আওয়াজ দিলেন এবং প্রধান উপদেষ্টা তো ইফতার করলেন রোহিঙ্গাদের সঙ্গে, এবং তারা বললেন যে পরবর্তী তারা যাতে নিজের দেশে যে করতে পারে এটা তিনি আশা করলেন। হ্যাঁ, তার এই আশাবাদের জাতিসংঘের সাধুবাদ জানাই। জাতিসংঘ মহাসচিব ছিলেন, কিন্তু গত 1.5 বছরে একজন রোহিঙ্গাও যাননি। আরও কয়েক লাখ, আরও উল্লেখযোগ্য সংখ্যা 20,000 না তারও বেশি রোহিঙ্গা কিন্তু বাংলাদেশে আরও এসেছে। 20,000 কিন্তু আপনি সংখ্যায় বলছেন, কিন্তু এটা অনেকেই বলেন, আপনি যেটা প্রথমে বলছেন যে লাখ, কিন্তু লাখ ছাড়িয়ে যেতে পারে। এবং সীমান্তে একটা শুধু অস্বস্তিকর বললেও কম বলা হবে, উত্তেজনাকর পরিস্থিতি, এবং প্রতিদিনই সেখানকার সীমান্তবর্তী বাংলাদেশের মানুষ ভয়ভীতিতে আছে, এবং কখন ওপার থেকে এসে গুলি পড়ে কার গায়ে এটা কেউ জানে না। এবং এক ধরনের এই অবস্থায় যুক্তরাষ্ট্রই কিন্তু শুরু থেকে আমরা বলবো যে রোহিঙ্গার যে আমাদের এখানে আশ্রয় নিয়েছে তাদের আর্থিক সাহায্য করেছে, সেখানে যুক্তরাষ্ট্রের একটা ভূমিকা ছিল। জাতিসংঘে যতবার প্রস্তাব গিয়েছে যুক্তরাষ্ট্রের কাছ থেকে যুক্তরাষ্ট্র সমর্থন করেছে, কিন্তু সেই সমর্থনও কিন্তু এখন ম্রিয়মাণ হয়ে যাচ্ছে। এখন আর এটা নিয়ে ঢাকা পড়ে যাচ্ছে। এবং এটি বলা হয় যে মিয়ানমার একটি পাতানো নির্বাচন সামরিক একটি নির্বাচনের মাধ্যমে তারা যুক্তরাষ্ট্রের আনুকূল্য পাওয়ার চেষ্টা করছে, এবং সত্যি যুক্তরাষ্ট্রের আনুকূল্য যদি পেয়ে থাকে তাহলে রোহিঙ্গা প্রত্যাবর্তন কিন্তু আরও কঠিন হয়ে যাবে। আমরা তো কোনো আপত্তির কথা শুনিনি যে মিয়ানমারে যে নির্বাচন হলো ডিসেম্বরে, এবং সেটা নিয়ে যে কেউ জোরালো ভাষায় প্রত্যাখ্যান করেছে বা না, তা করেনি, কিন্তু তারা যদি একটা বেসামরিক লেবাস দিতে পারে এবং সেই বেসামরিক সেটা যদি স্বীকৃতি পায়, সেটা যদি যুক্তরাষ্ট্রের স্বীকৃতি পায়, সেটা বাংলাদেশের জন্য কিন্তু আরও উদ্বেগের, আরও উৎকণ্ঠার বিষয় হবে। আমি মানে আরেকটা বিষয় আপনার কাছে একটু তুলব যে একই প্রতিবেশী মিয়ানমারের সঙ্গে আমাদের সীমান্ত ছোট, কিন্তু যে প্রতিবেশীর সঙ্গে আমাদের সবচেয়ে বড় সীমান্ত, চারিদিকেই সীমান্ত, ভারতকে নিয়ে। ভারতে যে আপনি জানেন যে 7ই ফেব্রুয়ারি T20 বিশ্বকাপ শুরু হচ্ছে। এই T20 বিশ্বকাপকে ঘিরে দুই দেশের মধ্যে কূটনৈতিক এবং নানা পর্যায়ের কিন্তু এক ধরনের বাকযুদ্ধ শুরু হয়েছে। বাংলাদেশ সেখানে অবস্থান নিয়েছে যে মুস্তাফিজকে IPL-এর কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়ার পরে যেভাবে বাদ দেওয়া হয়েছে, নিশ্চয়ই নিন্দনীয় অবস্থা। এখন যে সর্বশেষ সিদ্ধান্ত নেওয়া হলো, আসিফ নজরুল, ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল সাহেব জানিয়েছেন যে বাংলাদেশ ভারতে খেলতে যাবে না, এবং সেক্ষেত্রে ICC কিন্তু জানিয়ে দিয়েছে যে বাংলাদেশ না গেলে
আইসিসি কিন্তু ভোটের মাধ্যমে গতকাল তারা ভোটাভুটি করেছিল যে বাংলাদেশ না গেলে স্কটল্যান্ড যাবে। হ্যাঁ, এবং সেক্ষেত্রে তারা ভোটাভুটি করেছিল এবং ভোটের পক্ষে কিন্তু আমাদের দিকে যে বাংলাদেশের পক্ষে বাংলাদেশ এবং পাকিস্তান ছাড়া অন্য কেউ ভোট কিন্তু দেয়নি। প্রতিটি দেশ কিন্তু বাংলাদেশের যা মানে যে অভিমত তার বিরুদ্ধে বিপক্ষে ভোট দিয়েছে। এখন এই বাংলাদেশ ভারতের যে সম্পর্কের টানাপোড়েন, এটির যে একটা রাজনৈতিক ক্ষেত্রে কূটনৈতিক ক্ষেত্রে থাকে, সেটা যে খেলার মাঠে গড়ালো এবং বাংলাদেশ গেল না, তাতে ক্ষতিগ্রস্ত কে বেশি হলো? একটা হচ্ছে যে হ্যাঁ, মুস্তাফিজুর রহমানকে আমন্ত্রণ জানিয়ে তাকে খেলতে না দেওয়া, এটা খুবই নিন্দনীয়, এটা খুবই অন্যায় করেছে, অবশ্যই তার আমরা প্রতিবাদ করব। কিন্তু আবার আমরা এমন সিদ্ধান্ত নেওয়া আমাদের ঠিক হবে কিনা যাতে বাংলাদেশের ক্রিকেট ক্ষতিগ্রস্ত হয়। কারণ আন্তর্জাতিক মহলে বাংলাদেশের যেটুকু সুনাম সেটা কিন্তু ক্রিকেটে। হ্যাঁ, আপনি এই একটা জিনিস যদি আমরা বলি যে এই সাম্প্রতিক সময়ে আপনার কিন্তু ভারত বাংলাদেশ সম্পর্কে নানা ধরনের টানাপোড়েন চলছে বা আমরা দেখছি যে নির্বাচনকে ঘিরে বা যে কোনো কারণেই হোক ভারতীয় দূতাবাসের যে কর্মীদের পরিবার পরিজনকে তারা দেশে ফেরত পাঠাচ্ছেন, এটা নিয়ে এক ধরনের নানা গুঞ্জন তৈরি হচ্ছে। তারপরে দিল্লিতে বিভিন্ন লোকজন, আওয়ামী লীগের লোকজন নানা ব্যানারে আপনার সংবাদ সম্মেলন করছেন, নানা কথা বলছেন, ঠিক আছে? তো এই পরিপ্রেক্ষিতে মানে আসলে সম্পর্কটা কোথায় যাচ্ছে? না, সম্পর্কটা তো এক অর্থে বলা যায় যে কূটনৈতিক সম্পর্ক গত 54 বছরে এই অবস্থায় কখনো আসেনি। এমনকি 75-এর সেনা অভ্যুত্থান বা 82 সেনা অভ্যুত্থানের পরও আসেনি। বিএনপি এর আগে ক্ষমতায় ছিল, তখনও কিন্তু এই অবস্থা হয়নি। বরং 2001-এর নির্বাচনের পর বিএনপি ক্ষমতায় আসলো এবং সে সময় যে সরকারের সে সময় সংখ্যালঘুদের উপর যে আক্রমণ হয়েছিল, তার আক্রান্ত হয়েছিলেন। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কিন্তু বাংলাদেশে এসেছিলেন এবং সরকারের নীতি নির্ধারকের সাথে কথা বলে সেটি এক ধরনের সম্পর্ক স্বাভাবিক তো সর্বশেষ আসলেন তারেক রহমান, সর্বশেষ আসলেন তো আমাদের পররাষ্ট্র সচিব আসছেন, পররাষ্ট্রমন্ত্রী আপনার জয়শঙ্কর। সেটি একটি ঘটনায় অবশ্যই তারও একটা রাজনৈতিক তাৎপর্য আছে এবং জয়শঙ্কর বা তার আগে ভারতীয় সব প্রতিনিধি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র, ভারতের রাজনীতিক এবং যারা থিঙ্ক ট্যাঙ্ক, তারাও প্রকাশ্যে যে কথাটি বলেন যে নির্বাচিত সরকারের সাথে ভারতের সম্পর্ক ভালো হবে। এখন এই কথাটাই কিন্তু মার্কিন রাষ্ট্রদূত বলেন, সেটাকে কিন্তু আমরা বাঁকা চোখে দেখি না। কিন্তু ভারতীয় কোনো রাজনীতিক বা পররাষ্ট্রমন্ত্রী যখন বলেন, তখন তার মধ্যে আমরা অনেক রহস্য খুঁজি। আমরা কোনোভাবেই প্রতিবেশীকে বাদ দিতে পারবো না, প্রতিবেশীও আমাদের বাদ দিতে পারবে না। সেক্ষেত্রে ভারত যদি দাদাগিরি দেখায় এখানে, সেটা যেমন নিন্দনীয়, আবার আমরা যদি তার পাল্টা কিছু করতে যে তাদের ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করি, তার সেই ক্ষতিটা কিন্তু আমাদের উপরই বেশি পড়ে। হ্যাঁ, তো আমি যদি সর্বশেষ একটু জানতে চাই যে এই যে যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে একটা যাদের যে নিজস্ব দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের খেলার মাঠ হতে চলেছে বাংলাদেশ, বা এরকম আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি হচ্ছে মিয়ানমার, প্রতিবেশী মিয়ানমারের এক অবস্থা, আবার ভারতের যে অবস্থার কথা আপনি বললেন, ভারতের সঙ্গে 54 বছরের মধ্যে সবচেয়ে সম্পর্ক সর্বনিম্ন পর্যায়ে ঠেকেছে। আগামী 12ই ফেব্রুয়ারির পরে যে সরকার গঠিত হতে চলেছে, তার জন্য আসলে তাদের জন্য কি রেখে যাচ্ছে আমরা? তার জন্য বড় চ্যালেঞ্জ থাকবে প্রতিবেশীর সাথে সম্পর্ক উন্নয়ন, রোহিঙ্গা সমস্যার সমাধান এবং যুক্তরাষ্ট্র এবং চীনের দ্বন্দ্বের শিকার আমরা না হই, এই বিষয়ে নির্বাচিত সরকারকে অতিশয় সতর্ক থাকতে হবে এবং বাস্তবতার নিরিখেই, জাতীয় স্বার্থের অনুকূলে বাস্তবতার নিরিখে সিদ্ধান্ত নিতে হবে। এই সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে তা ক্ষতিগ্রস্ত হবে দেশ ও জনগণ। ধন্যবাদ। প্রিয় দর্শক, আগামী 12ই ফেব্রুয়ারির পরে যে সরকার গঠিত হতে চলেছে, তাদের উপর এক বিরাট দায়িত্বের বোঝা চাপতে চলেছে।
এই দায়িত্ব তারা কিভাবে সামলায় সেটা দেখার আপনারা আপনাদের মন্তব্য এ বিষয়ে জানাতে পারেন চর্চার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল।